আমি দীপালি বক্সি, সহকারী শিক্ষক, নাজরুল স্কুল অ্যান্ড কলেজ। সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। পরিবারের সবাইকে নিয়ে সুস্থ এবং নিরাপদে আছো। অনেকদিন ধরে তোমাদের স্কুল বন্ধ, তাই তোমাদের লেখাপড়া কিছুটা কিন্তু গতি হারিয়েছে এবং রুটিন হারিয়েছে। তোমাদের এই পড়াশোনাকে একটু গতিশীল করতে, একটু রুটিনের মধ্যে আনতে কিন্তু আমাদের এই চেষ্টা। কিন্তু আমরা দুঃখের সাথে খেয়াল করছি যে তোমরা এই ক্লাসগুলো খুব বেশি জন করছো না। তো আমরা চাই তোমরা সবাই এই ক্লাসগুলো করো এবং তোমাদের পড়াশোনাটা কিছুটা বেগবান হোক। তো যারা এখনো ক্লাসটা করছো না তারা সবাই এই ক্লাসগুলো করবে এবং যারা করছো তারা অন্য যারা করছে না তাদেরকে এই ক্লাসগুলো করার জন্য উৎসাহিত করবে। তোমরা ক্লাসগুলো করলে আমাদের এই ক্লাসগুলো সফলতা লাভ করবে বা এই ক্লাসগুলো ফলপ্রসূ হবে। আর তোমরা যদি না করো তাহলে পুরো আমাদের প্রচেষ্টাটাই বিফলে যাবে। তাই তোমরা সবাই আশা করবো তোমরা এই ক্লাসগুলো করবে এবং সবাই সবাইকে জানিয়ে দেবে এই ক্লাসগুলো করার জন্য। তাহলে আজকে আমি আমার পড়ায় চলে যাই। আমি গতদিন তোমাদের পঞ্চম অধ্যায় পড়েছিলাম সমন্বয় এবং নিঃসরণ। তো আজকেও আমি সমন্বয় এবং নিঃসরণে আরেকটা পাঠ করাবো, 1 থেকে 3। এখানে কি আছে? এখানে উদ্ভিদের সমন্বয় আছে। তো আমাদের এই পাঠটার মানে নামটা শুনেই তোমরা বুঝতে পারছো এখানে আছে কি নিয়ে আলোচনা হবে। তো আমি এই পড়ানোর আগে এই বিষয়ে একটু ইতিহাস বা এর পেছনে গল্পটা তোমাদের একটু বলি। আমাদের অর্থাৎ জীব বলে সেটা প্রাণী হতে পারে বা উদ্ভিদে, দেখো তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবগুলো কাজ কিন্তু ধারাবাহিকভাবে ঘটে। যেমন আমরা জন্ম নিচ্ছি, ছোটবেলা ছিলাম, তারপর আস্তে আস্তে বড় হচ্ছে, একসময় বৃদ্ধ হবো, একসময় মারা যাবে। তো এভাবে উদ্ভিদেরও কিন্তু প্রথমে তারা বীজ অবস্থায় থাকে, তারপরে তারা ভ্রূণ হয়, ভ্রূণ থেকে চারা গাছ, চারা গাছ থেকে একটু বড় হয়, বড় হয়ে তারা ফল ফুল বৃদ্ধি লাভ করে এবং একসময় তারা মারা যায়। তাহলে এই ধারাবাহিক প্রক্রিয়াগুলো যখন ঘটতে থাকে, তো এই জিনিসগুলো এই ব্যাপারগুলো লক্ষ্য করলো আমাদের বিজ্ঞানীরা। তো বিজ্ঞানীরা লক্ষ্য করে তারা চিন্তা শুরু করলো যে এই ঘটনাগুলো কেন ঘটছে বা এটা কিভাবে ঘটছে, কার দ্বারা ঘটছে। তো তারা চিন্তা করলো এবং তারা প্রথমে ভাবলো যে এমন কিছু একটা হয়তো বা আমাদের শরীরে ঘটে বা উদ্ভিদের শরীরে ঘটে যেগুলো কোনো একটা নালীর দ্বারা বা আমাদের যে শিরা উপশিরা বা ধমনী আছে এর দ্বারা কিছু পদার্থ হয়তো ক্ষরণ হয় বা পদার্থগুলো নিশ্চিত হয়, যার দ্বারা এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো ঘটে। তো তারা অনেক পরীক্ষা নিরীক্ষা পরেও তারা এরকম কিছু দেখতে পেল না। কিন্তু তারা কি দেখতে পেল? তারা দেখতে পেল যে এমন কিছু গ্রন্থি আছে যে গ্রন্থিগুলো কোনো নালী নেই, কিন্তু তারা কাজ করে যাচ্ছে অন্যান্য শিরা উপশিরার মতো বা ধমনীর মতো। তাহলে এই গ্রন্থিগুলো তারা পরবর্তীতে নাম দিল, তাদের এই গ্রন্থিগুলোর নাম দিল অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি, এই গ্রন্থিগুলো কোনো নালী নাই, অর্থাৎ নালীবিহীন গ্রন্থি। আর এই অন্তঃক্ষরা গ্রন্থি দিয়ে যে তরলগুলা বা যে পদার্থ নিঃসৃত হচ্ছে তার নাম হচ্ছে হরমোন। এই হরমোনটা কিভাবে আমাদের শরীরে প্রবাহিত হয়? এই হরমোনটা প্রবাহিত হয় রক্ত দ্বারা। আর উদ্ভিদ দেহে তার সারা শরীরে এই অন্তঃক্ষরা গ্রন্থি দ্বারা তার সারা শরীরে কিন্তু এই হরমোনগুলো প্রবাহিত হয়। তো এই হরমোনগুলো আমাদের শরীরে যেমন আছে, আমাদের মানব দেহে যেমন আছে, তেমনি মানব দেহে বা অন্যান্য প্রাণীগুলোর মধ্যে যেমন আছে তেমনি কিন্তু উদ্ভিদগুলো এই হরমোনগুলো দেখা যায়। তো অনেকগুলো হরমোন তাদের বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে, যেমন ইথিলিন, জিবেরেলিন, সাইটোসিন, তারপরে হচ্ছে অক্সিন, এগুলো। তো এই হরমোনগুলোর মধ্যে আমাদের এই বইয়ে 3টা হরমোন সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আমরা আজকে এই 3টা হরমোন সম্পর্কে
কিছুটা আলোকপাত করব, তোমাদের কিছুটা জানাবো। তো আসো আমরা মূল ক্লাসে যাই। দেখো এখানে 3টা হরমোন সম্পর্কে দেওয়া আছে, একটা অক্সিন, একটা জিবেরেলিন, একটা ইথিলিন। তো আমরা তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু আসলে তোমরা বইটা খুলে খুব ভালোভাবে এটা পড়তে পারবে, বইয়ে একবার সুন্দর করে দেওয়া আছে। তো আসো আমরা পড়ি অক্সিন সম্পর্কে। অক্সিন কি? অক্সিন একটা হরমোন যা আবিষ্কার করেছে চার্লস ডারউইন। এই হরমোন উদ্ভিদে ভ্রূণমুকুল আবরণের উপর আলোর প্রভাব তিনি লক্ষ্য করেন, এবং যখন আন্তর্জকভাবে একদিকে লাগে তখন ভ্রূণ আবরণে আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে তিনি চার্লস ডারউইন একজন বিজ্ঞানী, যিনি কি করলেন, এই অক্সিন নামক হরমোনটা তিনি প্রথম আবিষ্কার করলেন। কোথায় দেখলেন? তিনি দেখলেন যে মুকুল আবরণের উপর আলো যখন তীর্যকভাবে পড়ে তখন কি হয়, আলোর উৎসের দিকে বাঁকা হয়ে ভ্রূণটা বের হয়ে যায়। এই যে আমি তোমাদের একটু দেখাই একটা বীজে, তোমরা কতটুকু দেখতে পাচ্ছ জানি না। এই যে দেখো একটা বীজের মধ্যে কিন্তু কিছুটা মুকুল জন্ম নিয়েছে। আমার রান্নাঘর এটা ছিল, এখানে জানালার ধারে ছিল, তো খুব সম্ভবত এখানে কিছুটা আলো পড়েছে। আলো পড়ার সাথে সাথে এখানে কি হয়েছে, একটা ভ্রূণ মুকুল কিন্তু এটা তীর্যকভাবে বের হয়ে গেছে। এখানে কি হয়েছিল, এখানে আলো পড়ার ফলে এখানে এক ধরনের হরমোন সৃষ্টি হয়েছে। এই হরমোনটার নাম হচ্ছে অক্সিন। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে আসি, জিবেরেলিন। জিবেরেলিন কি? চারা গাছ, বীজপত্র এবং পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এজন্য খাটো উদ্ভিদে এই হরমোনগুলো প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয় এবং বীজের সুপ্ত অবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখি জিবেরেলিনটা কোথায় পাওয়া যায়? চারা গাছে পাওয়া যায়, বীজপত্রে পাওয়া যায়, পত্রে বর্ধিষ্ণু অঞ্চলে এদের পাওয়া যায়। এদের কাজগুলো কি? এদের কাজ হচ্ছে পর্বমধ্যগুলো বৃদ্ধিপ্রাপ্ত করা, যার ফলে একটা গাছ বা উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমি একটু দেখাই তোমাদের। দেখো এখানে একটা কাণ্ড আছে, এই কাণ্ডটার মধ্যে দেখো কতগুলো মধ্য পর্ব আছে। হ্যাঁ, এই পর্বগুলো কি হচ্ছে, এই দুটো পর্বের মাঝখানে দেখো একটা করে জায়গা আছে। এই জায়গাটাকে বলছে কিন্তু পর্ব মধ্য। এই পর্ব মধ্য যত লম্বা হবে গাছটি কিন্তু তত লম্বা হবে। তাহলে এই পর্ব মধ্যটাকে লম্বা করতে কে কাজ করে বা কে সাহায্য করে? সে হচ্ছে জিবেরেলিন। জিবেরেলিনের কাজ হচ্ছে পর্ব মধ্যগুলোকে বৃদ্ধি করা এবং বা লম্বা করা, যার ফলে একটা উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরপরে আসি আমরা ইথিলিন। ইথিলিন কি? ইথিলিন এই হরমোনটা একটা গ্যাসীয় পদার্থ, এটা ফল পাকাতে সাহায্য করে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা এবং মূলেও দেখা যায়। এর প্রভাবে চারা গাছ বিকৃত বৃদ্ধি লাভ করে। এই হরমোনটা হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। এই হরমোনের ফলে গাছে কি হয়, ফল পাকাতে সাহায্য করে। আর এই হরমোনটা কোথায় কোথায় দেখা যায়? ফুলে দেখা যায়, বীজে দেখা যায়, পাতায় দেখা যায়, মূলেও দেখা যায়। এর ফলে এর প্রভাবে অনেক সময় চারা গাছ কি করে, বিকৃত বৃদ্ধিও ঘটে, অর্থাৎ স্বাভাবিক বৃদ্ধি না ঘটে, ওর চারা গাছটা একটা অন্যরকম বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে আমরা এই 3টা অক্সিন, জিবেরেলিন এবং ইথিলিন সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এবার আসো আমরা এই পাঠেরই আরেকটা অংশে চলে যাই। এই অংশে কি বলা আছে, যে আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার পরীক্ষা। এই পরীক্ষাটা আমরা একটু দেখি। আসলে আমরা উদ্ভিদের স্বাভাবিকভাবে কিন্তু আলোর প্রতি তাদের একটা আলোর দিকে গমন করা একটা প্রবণতা লক্ষ্য করা যায় বা দেখা যায়। উদ্ভিদ তার সালোক সংশ্লেষণের জন্য এবং অন্যান্য ক্রিয়াকলাপের জন্য কিন্তু এই কাজটি ঘটিয়ে থাকে। তবে আমরা এখানে সালোক সংশ্লেষণ সম্পর্কে আলাপ করব না। এখানে আমরা কি কারণে উদ্ভিদ তার কোন হরমোনের জন্য সে সূর্যের আলোর দিকে অভিমুখে সে গমন করে সেই বিষয়টা আমরা আলাপ করব একটা
আলোচনা করবো একটা পরীক্ষার মাধ্যমে। তো পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে, দেখো আমরা আগে কিছু জিনিস আমরা নিয়ে নেই, সেগুলো কী কী লাগবে আমাদের এই পরীক্ষাটা করতে। লাগবে একটা বড় একটা বোতল লাগবে, বড় মুখওয়ালা একটা বোতল, ছিদ্রযুক্ত একটা বোতল লাগবে, পুষ্টি দ্রবণ লাগবে, ছিদ্রযুক্ত কর্ক লাগবে, আর একটা সবল উদ্ভিদ লাগবে। তাহলে এখানে দেখো আমাদের আছে একটা বোতল আমরা নিয়েছি, এখানে কিছু পুষ্টি উপাদান দেওয়া আছে, এখানে আরেকটা সবল আমরা চারা নিয়েছি। এই চারাটা নিয়ে আমরা কি করব, একটা বোতলে পুষ্টি দ্রবণ দিয়ে ছিদ্রযুক্ত একটা ছিপি লাগিয়ে, হ্যাঁ, ছিপির ছিদ্রপথে একটা চারা গাছ আমরা রোপণ করে দেবো বা এখানে ঢুকিয়ে দিব। দেওয়ার ফলে দেখা যাবে যে এখানে আমরা রেখে দিব কিছুদিন বোতলটা একটা জ্বালানা পাশে বা একটা গ্রিলের পাশে যদি আমরা রেখে দিই, তাহলে দেখা যাবে কিছুদিন 3 থেকে 5 দিন পরে, 4 থেকে 5 দিন পর দেখা যাবে কি উদ্ভিদটা আলুর অভিমুখে যাত্রা করা শুরু করে দিয়েছে বা তার বেঁকে সেই দিকে সে গমন করা শুরু করেছে। তাহলে এখানে দেখো মূলটা কি করবে, আলোর বিপরীত দিকে গমন করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলোটা যখন তীর্যক হয়ে পড়ছে তখন এখানে একটা হরমোন সৃষ্টি হয়েছে, যে হরমোনটা তাকে আলো থেকে নিয়ে যাচ্ছে, সেটা কি অক্সিন। তাহলে এই হরমোনটার জন্য এখানে আলোর অভিমুখে এবং আর এই কোষণে অর্থাৎ মূলের অংশে এই হরমোনটা বেশি পরিমাণ এখানে থাকার ফলে এটা কি করে, এখানে বিপরীত দিকে গমন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদটা আলোর দিকে অভিমুখে গমন করছে এবং মূলটা কি করছে, আলোর বিপরীত দিকে তার বৃদ্ধি এবং চলন ঘটাচ্ছে। তাহলে আমাদের এই পরীক্ষাটা আমরা দেখলাম যে আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেয়া একটা তার যে পরীক্ষা, সেটা আমরা এখানে দেখলাম। তো এখন আমরা এই অংশের আলোচনা শেষ করে আমরা আরেকটা অংশে চলে যাই। সেই অংশটা হচ্ছে আমাদের রেচনতন্ত্র। তো রেচনতন্ত্র কি আগে আমরা একটু দেখি। দেখো বইয়ে কি রেচনতন্ত্র সম্পর্কে লেখা আছে, আমি একটু পড়ে তারপরে তোমাদের আমি এটা বুঝাচ্ছি। আমরা নাক দিয়ে শ্বাস ছাড়ি, অতি গরমে ঘেমে যাই, এগুলো রেচন পদার্থ। অর্থাৎ রেচন পদার্থ হলো সেই সব পদার্থ যেগুলো দেহের ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়। রেচন বলতে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়। বিপাকের ফলে পানি, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয়। এগুলো নিয়মিত ত্যাগ না করলে স্বাস্থ্যহানি ঘটে। এইসব দূষিত পদার্থ দেহের মধ্যে জমে বিষক্রিয়া দেখা দেয়, ফলে মৃত্যু ঘটে। এই সকল বর্জ্য পদার্থ সাধারণত নিঃশ্বাস বায়ু, ঘাম, মূত্রের সাথে দেহের বাইরে চলে যায়। ফুসফুস, চর্ম, বৃক্ক এই 3টি রেচন অঙ্গ সাধারণত কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে এবং লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চর্মের মাধ্যমে এবং বৃক্কের মাধ্যমে দেহে নাইট্রোজেনযুক্ত তরল এবং দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। মূত্রের মাধ্যমে দেহে শতকরা 80% নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ পরিত্যক্ত হয়। তাই বৃক্কের সাধারণ রেচন অঙ্গ বলে প্রধান রেচন অঙ্গ বলে বিবেচিত হয়। যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে রেচনতন্ত্র বলে। তাহলে আমরা এই জায়গা থেকে অনেকটা বুঝতে পারলাম রেচন তন্ত্র কি এবং রেচন কি। আমি আরেকবার একটু বলি। রেচন হচ্ছে সেই সব বর্জ্য পদার্থ বা অপ্রয়োজনীয় পদার্থ, দূষিত পদার্থ যা শরীরে বিভিন্ন বিপাক প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয়। আমাদের শরীরে আসলে অনেক বিপাক ক্রিয়া হচ্ছে, অর্থাৎ অনেক রাসায়নিক বিক্রিয়া ঘটছে, যার ফলে কিছু ভালো উপকারী জিনিস, আমাদের উপকারী পদার্থ যেমন আমাদের শরীরে উৎপাদিত হচ্ছে, তেমনি কিন্তু কিছু দূষিত পদার্থ, অপকারী পদার্থ, অপ্রয়োজনীয় পদার্থ কিন্তু কিছু আমাদের শরীরে উৎপাদিত হয়। এই পদার্থগুলো হচ্ছে রেচন পদার্থ। এগুলো শরীরের বিভিন্ন তন্ত্রের মাধ্যমে, অঙ্গের মাধ্যমে এগুলো বের হয়ে যায়। আর এই যদি না বের হতো তাহলে আমাদের শরীর কিন্তু এই বিষক্রিয়ায় আমরা মৃত্যু পর্যন্ত আমাদের ঘটতে পারত। তাহলে এখানে আমাদের সাধারণত কি করে কে এই কাজগুলো করে থাকে, আমাদের রেচন তন্ত্র বা তন্ত্রগুলো কি কি, সেগুলো হচ্ছে বৃক্ক, ত্বক এবং ফুসফুস। আমরা একটু দেখি। দেখো
রেচন তন্ত্র, অর্থাৎ যে তন্ত্রের মাধ্যমে রেচন কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় রেচন তন্ত্র। এই যে আমাদের তিনটা এখানে আমরা তিনটা তন্ত্রের কথা বলেছি বা অঙ্গের কথা বলেছি, সেগুলো কি কি? একটা হচ্ছে বৃক্ক, একটা হচ্ছে ত্বক, একটা হচ্ছে ফুসফুস। এই বৃক্ক, ত্বক এবং ফুসফুসের মধ্যে বৃক্ক কিন্তু 80% কাজ করে অদূষিত পদার্থ বের করে দেওয়ার জন্য। আর অন্যান্য যে অঙ্গগুলো আছে ত্বক এবং ফুসফুস, তারা কিন্তু মাত্র 20% কাজ করে থাকে। তাহলে আমরা মানে সহজে বলতে পারি যে আমাদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে তন্ত্র হচ্ছে বৃক্ক বা কিডনি। এই বৃক্ক বা কিডনি আমাদের দেহে কিভাবে থাকে এবং এর কিভাবে কাজ করে আমরা তা একটু জানি। তাহলে আমি একটা ছবি তোমাদের একটু দেখাই এবং সেই একটু বলি, তাহলে তোমরা অনেক বেশি ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এখানে একটা আমরা বৃক্ষের একটা ছবি দিয়েছি। তো আমি একটু বলি বৃক্ষটা কোথায় থাকে। বৃক্ষটা হচ্ছে আমাদের দেহে দুটো সিমের বিচির মতন দুটা অঙ্গ। সেই অঙ্গটা থাকে আমাদের মেরুদণ্ডের দুই পাশে পিছনে। তো এই দুটো এই যে দেখো এখানে দুটো কিডনি, এই কিডনি বা বৃক্ক আসলে আমাদের প্রধান রেচন অঙ্গ। এখান থেকে কি হয়, এখান থেকে আমাদের দুটা ইউরেটার নামক দুটা নালী থাকে। এই নালী দুটার দ্বারা কি হয়, এই কিডনিতে জমানো যে রক্ত, এটা আসলে একটা ছাঁকনির মতো কাজ করে। রক্তটাকে ছেঁকে কি করে দূষিত পদার্থগুলো এখানে জমা রাখে এবং এটা পরবর্তীতে আরো কিছু নাইট্রোজেন এবং আরো ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো সহকারে কিছুটা পানি নিয়ে এটা মূত্র হিসাবে আমাদের শরীরে অবস্থান করে কিডনিতে। তারপর এই ইউরেটার দিয়ে আমাদের এই মূত্রথলিতে এসে পৌঁছায়। মূত্রথলিটা কেমন? মূত্রথলি একটা বেলুনের মতো একটা জিনিস। এখানে 450 মিলিলিটার পর্যন্ত কিন্তু মূত্র এটা ধারণ করতে পারে। এখানে এসে জমা হয় এবং তারপর মূত্রথলি থেকে আরেকটা নালীর মতন বের হয়ে গেছে, এটা দিয়ে মূত্র শরীর থেকে বের হয়ে যায়। আর এখানে দুটো বৃক্কীয় শিরা এবং বৃক্কীয় ধমনী আমরা দেখতে পাচ্ছি। এরা কি করে? এদের কাজ হচ্ছে বৃক্কীয় ধমনী দিয়ে মূত্রটা ঢুকে কিডনিতে এবং বৃক্কীয় শিরা দিয়ে এটা বের হয়ে যায়, শরীর থেকে বের হয়ে যায়। এই হচ্ছে আমাদের কিডনি এবং কিডনির কাজ বা বৃক্কের কাজ। তো এছাড়া আমাদের আরো যে অঙ্গ বা তন্ত্রগুলো আছে রেচন তন্ত্র হিসেবে, সেগুলো হচ্ছে আমাদের ত্বক, হ্যাঁ, বা আর হচ্ছে আমাদের ফুসফুস। এরা কিভাবে কাজ করে দেখো, আমি একটু পড়ে শোনাই। মানবদেহে বহিরাবরণ চর্ম বা ত্বক। ত্বকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এগুলোকে বলে লোমকূপ। এই সকল লোমকূপ দিয়ে ঘাম বের হয়। এই ঘামে সাধারণত পানি সাথে লবণ ও সামান্য কার্বন ডাইঅক্সাইড অন্যান্য ক্ষতিকর অপ্রয়োজনীয় পদার্থ থাকে। এগুলো কি করে আমাদের এই লোমকূপ দিয়ে বের হয়ে যায়, যার ফলে আমরা অপ্রয়োজনীয় বা বিষাক্ত পদার্থ থেকে আমাদের দেহ কিন্তু দেহ কিন্তু মুক্ত থাকে এবং আমরা সুস্থ থাকি। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে পড়লাম আমরা হরমোন, উদ্ভিদের সমন্বয় অর্থাৎ হরমোন, এবং পড়লাম আমরা রেচনতন্ত্র অর্থাৎ কিডনি বা বৃক্ক। তো আমাদের আজকের পড়া এই পর্যন্তই আজকের আলোচনা। তো আমরা পরবর্তীতে এখান থেকে আরও যে পার্টগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমাদের এই দুটা পার্ট থেকে যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখবে। আর তোমাদের যদি অন্য কোনো সমস্যা হয়, টেকনিক্যাল যে সমস্যাগুলো, সেগুলো আসলে আমি বেশি বুঝিও না। তো যতটুকু আমি পেরেছি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। যদি তাও তোমাদের কোনো সমস্যা থাকে তুমি লিখে দিবে, আমি সেগুলো আবার পরবর্তীতে সলভ করার চেষ্টা করব। আর তোমাদের ভালো লাগলে লিখবে।
আর তোমরা সবাই এই ক্লাসগুলো করবে, সবাই মনোযোগ দিয়ে এই অধ্যায়ের পাঠগুলো ভালো করে পড়ে ফেলবে, তাহলে আমার মনে হয় এখান থেকে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো এগুলো ভালো করে পড়বে। আমি স্কুল যখন খুলবে তখন তোমাদের এই পাঠগুলো তোমাদের ক্লাসে আমি আবার বুঝিয়ে দিব আর তোমাদের পড়া ধরবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, বাসার সবার সাথে নিরাপদে থাকো। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা।